শেষ রক্তবিন্দু পর্যন্ত ভিডিওতে এমনভাবে আপনাদেরকে সচেতন করব যা কিন্তু পশ্চিমবাংলা কেন গোটা দুনিয়ায় কেউ এইভাবে আপনাদেরকে সচেতন করেনি। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখে তাদের বাড়ি ভালো হতেই হবে। আজকের প্রশ্নটা রনি পাল করেছে, স্যার আমার একটা প্রশ্ন ছিল যে মেঝে ঢালাই করার আগে ইটের শোলিং করতে হবে কি? আমি দেখেছি ইট শোলিং করলে বর্ষাকালে মেঝে স্যাঁতস্যাঁতে হয়, শুধু তিরপল দিয়ে ঢালাই করে দিলে কি অনেক ভালো হবে না? এই প্রশ্নটা কি ক্লিয়ার করব, শুধু রনি পাল নয়, রনি পালের মতো আরও অনেকে যারা এই কনফিউশনে ভুগছেন তাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন। প্রথম কথা হচ্ছে রনি পাল, তোমার ধারণাটা একটু ভুল, কারণ আমি এই ভিডিওটাকে একদম সুন্দরভাবে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ার করে দিতে চলেছি। প্রথম কথা হচ্ছে ইটের শোলিংয়ের পারপাসটা কি আগে বুঝতে হবে। ইটের শোলিংয়ের পারপাসটাই হলো যে ঢালাই করার আগে সেখানে একটা হার্ড সারফেস প্রোভাইড করা। কি মাথায় ঢুকলো না তাই তো? ধরে নাও যে ঢালাইটা তুমি করছো সেই ঢালাইটা প্রথমে একটা বাচ্চা ছেলের মতো, বাচ্চা শিশু যখন জন্মায় প্রথম 1 মাস, প্রথম 2 মাস তাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি, খুব যত্ন সহকারে, যাতে তার গায়ে এতটুকু আঁচড় না লাগে। ঠিক তেমনি প্রথম 7 দিন যখন ঢালাইটা জমতে থাকে সেই ইনিশিয়াল টাইমগুলোতে দেখা যায় যে ঢালাইটা কিন্তু একদম দুর্বল থাকে। তাই সেই অবস্থায় যদি ওই নরম মাটির উপর বা জাস্ট বালির শোলিংয়ের উপর ত্রিপল পেতে ঢালাই করা হয় এবং সেই ঢালাইটা ইনিশিয়ালি যে আন্ডুলেটেড সারফেস অর্থাৎ ওই অসমতল সারফেসের উপর হওয়ার ফলে তার উপরে যখন হালকাও লোড আসে, উপরে যখন আপনি কিউরিং করতে উঠবেন, জল দিতে উঠবেন বা হাঁটাচলা করবেন, তার ফলে কিন্তু ইনিশিয়ালি ওই ক্র্যাকগুলো ডেভেলপ করবে, যেগুলো অনেক ক্ষেত্রেই আপনারা খালি চোখে দেখতে পান না এবং পরবর্তীকালে বেশ কিছু বছর যেতে না যেতেই 1, 2, 3 বছরের মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় ফাটল চলে আসে। তাই ইঞ্জিনিয়ার কিংশুক কুমারের মতামত অনুযায়ী যে কোনো ঢালাইয়ের পূর্বে একটা শোলিং করা বাধ্যতামূলক। আপনি কল্পনা করে দেখুন তো, যখন আমরা একটা কলম ঢালাই, একটা টাইপিং ঢালাই করি, সেখানে আমরা পাটা দিয়ে শাটারিং করি, নয় আমরা লোহার বোর্ড বা জিআই বোর্ড দিয়ে শাটারিং করি। তার মানেটা কি, শাটারিংটা যত শক্ত হবে তার মানে তার ছাঁচটা যত শক্ত হবে, সেই জায়গায় ঢালাইটা করার সময় যতই চাপ আসুক না কেন ইনিশিয়ালি সেই ছাঁচটা তাকে ধরে রাখবে। তারপর একবার ছাঁচ খুলে দেওয়ার পর কিন্তু ঢালাইটা যখন জমে যায় তখন কিন্তু তাকে আর সাপোর্ট দেওয়ার দরকার হয় না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। ঠিক যেমনটা আমরা যখন ছাদ ঢালাই করি, আমরা কি করি, প্রথমে বাঁশ পাটা দিয়ে, আমি নর্মাল 1 তলা 2 তলা গ্রাম্য শহরাঞ্চলে যেসব বাড়িগুলো হয় তার কথা বলছি, অনেক জায়গায় তো স্ক্যাফোল্ডিং প্লাইউড শাটারিং অ্যাভেলেবেল নেই বা জিআই বোর্ড অ্যাভেলেবেল নেই, সেই সমস্ত জায়গায় দেখা যায় বাঁশ পাটা দিয়ে শাটারিং করা হয়। তো ইনিশিয়াল 15 দিনে ওই বাঁশপাটার উপর সমস্ত লোড থাকে। ভাবুন তো, যদি ওই বাঁশপাটাগুলো আন্ডুলেটেড থাকে, যদি ভেঙে যায় তাহলে ছাদে কিন্তু ক্র্যাক চলে আসবে। ঠিক তেমন ঘটনা ঘটে কিন্তু আমাদের মাটির ক্ষেত্রেও। তাই বলছি, মাটিতে ঢালাই করছেন বলে এই ধারণার বশবর্তী হবেন না যে মাটির উপর বা বালির উপর একটা পলিথিন পেতে শুধু ঢালাই করে দেবো। তার আগে এবার এখানে অনেকের মনে একটা ডাউট আসে, আমার ভিডিও যারা দেখে তারাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখে তাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিই। ঠিক যেমন রাস্তা হয়, রাস্তাতে আমরা পিসিসি ঢালাই করি, সেখানে কি করা হয়, যে কোনো রাস্তা করার আগে তার বেসটাকে প্রিপেয়ার করতে হয়। সেখানে আমরা ইটের শোলিং করি, খুব ভালোভাবে পেটাই করতে হয়, রোলার চালিয়ে সেই জায়গাটাকে আগে হার্ড করতে হয়। এটা এনশিওর করতে হয় যে, হয়তো অনেকে দেখেছেন যে অনেক জায়গায় কয় না তো আমাদের এখানে তো ইট পাতা হয়নি, ডাইরেক্ট ঢালাই করে দিয়েছে, কিন্তু সেটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে সেই জায়গাটাকে আগে দুরমুশ করে হার্ড করে দিতে হবে, যাতে সেই জায়গাটার উপরে আর কোনো লোড করলে সেটা যেন আর কোনোভাবেই আন্ডুলেটেড হয়ে না যায় বা বেঁকে না যায় বা সেখানে যাতে কোনোরূপ কোনো পরিবর্তন না আসে। আর সেইটাকে এনশিওর করার জন্যই আমরা কিন্তু শোলিং করি। শোলিংয়ের গুরুত্ব অপরিসীম। এবার তোমার প্রশ্নটায় আসি রনি, যেটা তুমি করেছিলে সেটা হলো যে এই যে ব্যাপারটা যে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এখানে অনেক ব্যাপার আছে। স্যাঁতস্যাঁতে হওয়ার যথেষ্ট কারণ আছে। আগেকার দিনে ইভেন এখনও 10% বাড়িতে আমরা দেখি যে ইঁট দিয়ে যারা শোলিং করছে তারা মনে করে যে ইঁটটাই তো হচ্ছে একটা আমি ইনভেস্ট করেছি, আমি ওর উপরে আবার ঢালাই ইনভেস্ট কেন করব। তারা কি করে, অনেক ক্ষেত্রে দেখি খুব পাতলা একটা থিকনেসের ঢালাই করে, অনেক ক্ষেত্রে দেখি 1/2 ইঞ্চি পাথর দিয়ে তারা 1.5 থেকে 2 ইঞ্চি ঢালাই করে, 2 থেকে 2.5 ইঞ্চি ঢালাই করে। এই ঢালাইটা করে তারা মনে করে যে আমার মেঝেটা হয়ে গেল। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। এতে কিন্তু খুব ভালো মানের মেঝে ফ্লোর অ্যাচিভ করা যাবে না। যেটা আসল নিয়ম, যদি তুমি শোলিংও করো তাও তোমাকে ন্যূনতম 75 mm, তার মানে 3 ইঞ্চি ঢালাই করতেই হবে। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত আনতে থাকি। ভিডিও কিন্তু এখনও শেষ হয় না, শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। এবার যেটা ঘটনা সেটা হলো যে 3 ইঞ্চি যদি আপনি ঢালাই করেন তাহলে ওটা ফুললি ড্যাম প্রুফ হয়ে যাবে, ওয়াটার প্রুফ হয়ে যাবে, অর্থাৎ নিচে থেকে ক্যাপিলারি অ্যাকশনের জন্য উঠে আসার
জল এতটুকু কোনোভাবেই আপনার মনে হবে না যে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে লাগছে। তাই বারবার বলছি, শোলিং করার পর ওই 1-1.5 ইঞ্চি ঢালাই করলে ওই স্যাঁতস্যাঁতে ভাব বিভিন্ন জায়গায় বিভিন্ন ঢালাইয়ের মধ্যে লিকেজ থাকলে আমরা লাগবেই। ক্যাপিলারি অ্যাকশনের জন্য সেই জল সেই ড্যাম্প উপরে উঠে আসে, এই নিয়ে আমার কিন্তু অনেক ভিডিও আছে, যারা আপনারা এখনও দেখেননি আমার চ্যানেলটা খুলে দেখতে পারবেন। আমি সম্ভবত এই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম, গিয়ে দেখে আসতে পারেন। এবার যেটা প্রশ্ন সেটা খুব ভালো করে শুনুন। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে শোলিং করা বাধ্যতামূলক, এবং তার সাথে এটাও ক্লিয়ার হলো যে শোলিংয়ের উপরে আমাকে মিনিমাম 3 ইঞ্চি ঢালাই দিতে হবে, সেটা যদি পিসিসি হয় খুব ভালো হয়। আমি এখন ভিডিও চালাচ্ছি, দেখুন এখানে দেখতে পাচ্ছি যে শোলিং করার প্রসেসও আমি দেখিয়েছি। তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে আমার রড বাঁধা চলছে। রড বাঁধা দেখুন, আপনি রড দিতেন না, অনেকগুলো এটা কী ধরনের রড বাঁধা হচ্ছে, এত ফাঁকা ফাঁকা। এখন প্রশ্ন হচ্ছে, একটা বাংলায় প্রবচন আছে যে নেই মামার থেকে কানা মামা ভালো, আপনি দিতেন না, কিন্তু তার পরিবর্তে অন্তত এখানে একটা দেয়া হয়েছে বেসিক একটা স্ট্রেংথ এ কিন্তু দেবে, যার ফলে এই ফ্লোরটা কিন্তু সহজে বসে যাবে না। কিন্তু কোনোভাবেই এখন যেটা দেখাচ্ছি এইভাবে শুধু বালির উপর রড বেঁধে ঢালাই করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। কারণ ইনিশিয়ালি ওই বললাম না বাচ্চা শিশুর মতো থাকে, তাহলে কী হবে, ইনিশিয়ালি ঢালাইটা যদি হয়েও যায়, তারপরে যখন ওর উপর উঠবেন, ওর উপর দাঁড়াবেন, লোড আসবে, তার কিন্তু ইনিশিয়াল 1 সপ্তাহের মধ্যে কিন্তু ভেতরে অনেক মাইনর ক্র্যাক জেনারেট করবে, যার কারণে কিছু বছর যেতে না যেতেই সেই মেঝে কিন্তু ফেটে যাবে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার। আজকের ভিডিওটা কিন্তু মারাত্মক ছিল। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন ঢুকেছেন তারা কিন্তু ভাবছেন যে এখানে এই ধরনের ভিডিও বানানো হয়, আপনাকে অবাক হতে হবে আমার আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে। তাই বলছি, দেরি না করে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে, যারা এখনও দেখেনি গিয়ে দেখুন। আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি ভিডিও পাবেন, যার কারণে আপনাকে ঠকানো এক প্রকার মুশকিল হয়ে যাবে।